শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। মহাখালীর গ্যালারি কসমোসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অব নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের একক চিত্রকলা প্রদর্শনী রুটেড ইন সয়েল শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তোমার আব্বা আম্মা কি কথা বলেছেন আমার বাবা মার সাথে? বলেছেন বলে তো মনে হলো, কিন্তু মনে তো হয় না চাচ্ছেন তোমার আমার কিছু একটা হোক। না চাইলে নাই, কিন্তু আমি তো চাই। তুমি চাইলে হতেই পারে। আচ্ছা এসব বাদ দাও, তুমি আগে ওই যে বিজনেস প্ল্যানটা ওটা একটু এগ্রি করো। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। জুয়েলার স্যার, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন কেটে গেছে, আপনি অনেক কিছু করেছেন। আজ আপনাকে একটা কথা বলতে চাই। ইনফ্যাক্ট আপনি যদি অনুমতি দেন তাহলে একটা জাদুও দেখাতে চাই। রাত 11:30টায় প্রচার হবে শামীমা শাম্মীর পরিচালনায় একক নাটক অনিন্দিতা এবং আমি। আমি আগে যে বাড়িটায় ভাড়া থাকতাম সেটা এখন ভেঙে অ্যাপার্টমেন্ট হচ্ছে, সো আমাকে একটা বাড়ি খুঁজে বের করতে হচ্ছে। সব বাড়ি তো আর ভালো লাগে না। আপনাদের এই বাড়িটা আমার খুব ভালো লেগেছে। যদি আপনাদের কোনো আপত্তি থাকে। আপনি কি একা থাকবেন? একা আবার কেউ থাকে নাকি? ও আচ্ছা আচ্ছা, কে কে থাকছে আপনার সাথে? আপনি। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি মরে যাব সেদিনের মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সেলিম চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি। অনেক ব্যস্ত আপনি, অনেক শ্রোতাপ্রিয় গান রয়েছে আপনার। এই মুহূর্তেও নিশ্চয়ই ব্যস্ত অনেক বেশি, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন। কোরবানি ঈদেও আপনার একটা মিক্সড অ্যালবাম এসছে। জি। সেই অ্যালবামটা কি ধরনের গান ছিল? এটা আসলে একজন প্রবাসী লিরিসিস্টের লেখা গান, ইশতিয়াকের উপর, এবং আবিদ রনির সুর করা সবগুলো গান। আর আমরা গেয়েছি অনেকে, এর ভিতরে ধরেন এসআই টুটুল, কণা, তারপর সালমা, বারি সিদ্দিকী, ঐশী, সুবীর নন্দী, অনেকেই ছিলেন আর কি। সুরগুলো, গানগুলো কি আঙ্গিকের ছিল? এগুলো একটু ফোক ধাঁচের, মানে কন্টেম্পোরারি ফোক বলা যায় এরকম আর কি। তার আগে আপনার সোলো অ্যালবামটাও তো প্রায় 2 বছর আগে লাস্ট হ্যাঁ, অ্যালবাম বের হয়েছিল। সেটা কি ধরনের গান ছিল? সেটা টোটালি ফোকের ছিল, বাউল বাতাস নাম ছিল এটা। ওই কোথা থেকে রিলিজ হয়েছিল? ওইটা সাউন্ডটেক থেকে রিলিজ। এর ভেতরেও নিশ্চয়ই স্টেজের ব্যস্ততা এবং অন্যান্য ব্যস্ততা সবকিছুই আছে। স্টেজের ব্যস্ততা বলতে এই রিসেন্টলি বাইরে প্রোগ্রাম ছিল, কানাডা আমেরিকাতে প্রোগ্রাম ছিল, এগুলো শেষ করে আসলাম আর কি। আজকে 10-15 দিনের মতো হয় এরকম। আমরা আরও আপনার ব্যস্ততা, গানের জগতে আপনার ব্যস্ততা নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু গান শুনি। আমার রিসেন্ট যে মিক্সড অ্যালবামের গানটাই করি আমি। না ভাষাই মু জলে কন্যা যদি ডুবে যাও, জমিনে না রাখিমু তোমায়
যদি কষ্ট পাও তোমার লাগি বানায়াসি মন পবনের নাও, তোমার লাগি বানায়াসি মন পবনের নাও। ফোক গানের জন্যই মনে হয় আপনি তৈরি হয়েছেন এবং আপনার কাছ থেকে আমরা ফোক গানই বেশি পাই। এই ভালো লাগাটা কি একেবারে শুরু থেকে আপনি প্রিপেয়ার্ড ছিলেন যে আপনি ফোক গানই গাইবেন? আসলে ঠিক প্রিপারেশন ওইরকম না, আমি আধুনিক গানও কিন্তু অনেক করেছি। আমি প্রথম যে দুটো গানের কথা উল্লেখ করলেন, যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর বা আমি মরে যাব সেই দিন, দুটো কিন্তু আধুনিক গানই। তো ফোকের ব্যাপারটা হলো যে ফোকে আমার এক ধরনের ভালো লাগা কাজ করে, যেহেতু এটা আমাদের গান, আমাদের আদি গান, এবং এটার লিরিক্সের কিছু চমৎকারিত্ব, কিছু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এই কারণে ফোক করি। আর আধুনিক গানটা আসলে আমার মনে হয় যে করা উচিত এই কারণে যে আসলে আধুনিক গান মৌলিক না গান। করলে মৌলিকের তো একটা ব্যাপার থাকে, তারপর আমরা যে সময়টাতে বাস করি এই সময়ের প্রতিনিধিত্ব করে আসলে আধুনিক গান। সে যাই সময়ের হোক, কথা বলে। সময়ের কথা বলে, সে যাই হোক, যে আমি এখন 2016 সালে আমি আছি, মানে আধুনিক গানে কিন্তু এই সময়টার প্রেজেন্টেশনটা থাকে, সব গানে না থাকলেও কিন্তু থাকার একটা চেষ্টা থাকে, কিন্তু সেটা যে আঙ্গিকেই হোক। কম্পোজিশনে হোক বা কথাতেই হোক, এই জন্য থাকে কিন্তু জিনিসটা। হাসন রাজার গান অনেক গেয়েছেন আপনি, তো হাসন রাজার গানের প্রতি দুর্বলতাটা কিভাবে তৈরি হলো? আসলে আমি তো সিলেটের লোক, সিলেটে আমার জন্ম, তারপর পড়াশোনাও এখানে ম্যাক্সিমাম, যদিও পরে আমি ঢাকাতে পড়াশোনা করেছি। তো ছোটোবেলা থেকে আসলে হাসন রাজার গান শুনেই আমরা বড় হয়েছি ওইভাবে। আর আমি বেশ কিছুদিন সুনামগঞ্জে ছিলাম, বা বছর তিনেক আমি সুনামগঞ্জে পড়াশোনা করেছি, এবং ওই সময়টাতে হাসন রাজার গানের সাথে আরও বেশি করে সান্নিধ্যে আসে আর কি। তো ওই ভালো লাগাটাই পরে কিন্তু আমার ভিতরে কাজ করেছে হাসন রাজার গান গাওয়ার জন্য, এবং যখন আমি যে গানগুলো করি তখন গানের যে ফিলোসফিক্যাল সাইডটা এবং স্পিরিচুয়াল সাইডটা কিন্তু আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, এই কারণে আমি হাসন রাজার গানগুলো করি। গানের মর্ম বুঝে আপনি, তার মানে গানের প্রতি আপনার ভালো লাগাটা তৈরি হয়েছে আই হাসন থিঙ্ক রাজার। আমি যতটা চেষ্টা করি যে কোনো গান গাওয়ার আগে কিন্তু ওইটাতে আসলে মানে লিরিক্সটা বুঝে তার সাথে এক ধরনের একটা ঘনিষ্ঠতা করে তারপর গাওয়ার চেষ্টা করি আমি সবসময়। আপনি ফোক গান গাইছেন, আধুনিক গানের প্রতি আপনি বললেন যে একটা কমিটমেন্ট থাকা উচিত, হাসন রাজার গান গাইছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় শ্রোতাদের কাছে আসলে জনপ্রিয় সবগুলো গানই হচ্ছে আপনার, তারপরেও শ্রোতারা নিচ্ছে বেশি কোনটা? আমার কাছে তো মনে হয় যে অনেকে, যেমন আমার ব্লেন্ডিং করা কিছু গান আছে, এর ভিতরে ধরুন আজ পাশা খেলবো রে শ্যাম, বা ধরুন হাসন রাজার কিছু গান, তারপর বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মানে আমার ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে 50-50। তবে আমার নিজের কিছুটা একটা ব্র্যান্ডিং চলে আসছে আসলে হাসন রাজার গানের ব্যাপারে, যে অনেকে আমাকে বলা হচ্ছে সেলিম চৌধুরী, ও তো হাসন রাজার গান করে উনি এরকম, তো সো দ্যাট ওইদিকে একটু বেশি মনে হয়, পাল্লাটা ভারী একটু। আমরা কি আবার একটু গান শুনতে পারি? আমরা হাসন রাজার গানে গাই একটা। আহারে সোনালি বন্ধু শুনিয়ে যা মোর কথা রে, হাসন রাজার হৃদ কমলে তোমার সান মুখ গাথা, আহারে সোনালি বন্ধু রে। একটা সময় গিয়েছে যে যখন একটা আলোচনা তৈরি হয়েছিল, সবাই বলতো যে এখনকার প্রজন্ম ফোক গান গাইছে না, দেশীয় ঐতিহ্যটাকে ভুলে যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি ফোক গান গাইছে এবং ফোক গান নিয়েই দেশের বাইরে যাচ্ছে, স্টেজ শো করছে। কিন্তু আপনারা যখন গিয়েছেন তখন আপনারা ফোক গানকে সামনে তুলে এনেছেন। আপনারা এখন যারা গাইছে, আপনার কাছে কি মনে হয়, আপনি বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? না, আমার কাছে তো অবশ্যই ভালো লাগে বিষয়টা, যে এটা ধরেন আমার এই যে আইসপাশা খেলবরে শাম যে গানটা, ওইটাকে আমি একটা টার্নিং পয়েন্ট ধরি আসলে ওই সেন্সে। শুধু হিট করা বিষয়টার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো তারপর থেকে যারা কোনোদিন ফোক গায় নাই তারাও কিন্তু আমার ওই অ্যালবাম থেকে দেখা গেলো যে 4-5টা গান গাওয়া শুরু করলে, এরকম কোনো কিছু। তো এটা তো ভেরি পজিটিভ, কারণ ফোকটা তো আসলে আমাদের অরিজিনাল সং, এবং অরিজিনাল এবং ট্রেডিশনাল যে সংটা, এটা যে কত ইম্পর্টেন্ট। যেমন ধরুন কিছুদিন আগে যে বব ডিলান যে অস্কার পেলেন, যে নোবেল পুরস্কার পেলেন, যে নোবেল পুরস্কার পাওয়ার পিছনে কিন্তু বলা হয়েছে যে তার পোয়েটিক কন্ট্রিবিউশন ইন আমেরিকান ট্রেডিশনাল মিউজিক, কিন্তু সো এভরিওয়্যার দেয়ার ইজ ট্রেডিশনটা কিন্তু থাকতে হবে।
তা আমরাও যদি আমাদের আমাদের ট্রেডিশনটাকে বজায় রেখে আমাদের সুর বা এই যে আমাদের যে ঐতিহ্য এটাকে বজায় রেখে তার উপরে যদি আমরা এই সময়কার কিছু কথাবার্তা যে পোয়েটিক কন্ট্রিবিউশন যেটা যদি করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় সেটাই সার্থক হবে আমাদের জন্য। আসলে শুধুমাত্র লেখা হলেই হবে না, সেটার ভেতরে কাব্য থাকতে কাব্য হবে, থাকতে সাহিত্যের হবে, মান থাকতে হবে। অফকোর্স অফকোর্স। আপনি গান করছেন দীর্ঘদিন ধরে, আপনার সামনে আপনার অনেক যারা আপনার একসময় গান গাইতো গুনগুন করে তারা এখন অনেক জনপ্রিয় শিল্পী এবং তারা আপনাকে গুরু মানছেন। তো তাদের সাথে যখন একসাথে গান গাইছেন, যেমন আপনার মিক্সড অ্যালবামটার কথাই বললেন, হ্যাঁ, সেখানে অনেক নতুন প্রজন্মের হ্যাঁ, নতুন শিল্পী আছে, প্রজন্মের শিল্পী আছে। তখন কেমন লাগে? ভালো তো অবশ্যই লাগে, এবং এটা আসলে নিজের কাছে ওই সেন্সে ভালো লাগে যে আসলে কতদিন গান করতে পারবো জানি না, কারণ ফিজিক্যাল একটা ব্যাপার গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওইভাবে সবসময় গান করা যায় না। তো এটা আসলে ওই ঘুরে ফিরে উপরওয়ালাকে ইয়ে করতে হয়, আসলে সৃষ্টিকর্তাকে আসলে থ্যাঙ্কস দিতে হয় যে এই ক্যাপাসিটিটা এখন পর্যন্ত যে আছে, গান যে গাইতে পারছে, এটা আসলে অনেক একটা বড় ব্যাপার মনে হয়। আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনি আরও অনেক অনেক দিন আমাদেরকে ভালো ভালো গান উপহার দেবেন। আপনি একেবারেই গানের দেশের মানুষ, সিলেটের মানুষ। যাত্রাটা একেবারেই সাবলীলভাবেই হয়েছিল, বোঝাই যায়। তারপরও আপনার কাছে একটু শুনতে চাইছি যে কি করে গানের প্রতি ভালো লাগাটা, শুরুটা আসলে কিভাবে হয়েছে, এটা আসলে সহজেই মানে এজ ইউজুয়াল কি বলবো কি, আমার ফ্যামিলিটা ছিল খুব মানে সংস্কৃতি মনা। স্পেশালি আমার বাবার কথা বলবো, যে উনি সাংঘাতিক সংস্কৃতি মনা লোক ছিলেন। তো আমরা কিন্তু ছোটোবেলা থেকে যে গ্রামোফোনে অ্যাট দ্য সেম টাইম আমরা যেমন আব্দুল আলমের গান শুনেছি, জগন্ময় মিত্রের গান শুনেছি, হেমন্ত মুখার্জির গান শুনেছি, লতা মঙ্গেশকরের গান শুনেছি। তারপর সেম টাইম আমরা কিন্তু ওয়েস্টার্ন সিম্ফনিও কিন্তু শুনতাম আমরা, এগুলো আমার বাবার কালেকশনে ছিল। তারপর ধরেন সিন্ডারেলার যে ইয়েগুলা, এই যে গানগুলো, এই যে বেবেরি বাবরি বউ, এগুলো কিন্তু আমরা ছোটোবেলা শুনেছি কিন্তু। হ্যাঁ, তো এবং হ্যাঁ, বাড়িতে আমার পিয়ানো ছিল, যেমন হারমোনিয়ামও ছিল, তবলা ছিল। সো আমি আসলে গানের ভিতর দিয়ে বড় হয়েছি। হ্যাঁ, তো ওইভাবে যে কখন শুরু হলো স্পেসিফিক্যালি বলতে পারবো না আসলে, বললে শুধু এটা ইজি আনসার যে ফ্রম মাই চাইল্ডহুড, এই কথাই বলতে হবে, আসলে আর কিছু না। আসলে এই সৌভাগ্যটা সবার হয় না। হ্যাঁ, অন দ্যাট সেন্স ইউ ক্যান সে আই এম লাকি পারসন আসলে। হ্যাঁ, পরবর্তীতে পেশাগতভাবে গানটাকে নেওয়া শুরু হলো কিভাবে? পেশাগতভাবে আসলে যদি আমার ফার্স্ট অডিও অ্যালবামটা রিলিজটাকে আপনি ধরেন, তাহলে সেটা আসলে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে পড়ি, তখন মানে এমনিতেই ধরেন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে গান টান করতাম। তো অনেকেই আমাকে ইন্সপায়ারেশন, আমার টিচার থেকে শুরু করে আমার ফ্রেন্ড যারা ছিল, অনেকে বলে যে তো গান বাজনা তো ভালোই করিস, তো ইয়ে করিস না, একটা অ্যালবাম বা কোনো কিছুটা করলেই তো হয়। ওই তাদের ইন্সপায়ারেশনে কিন্তু একটা অ্যালবাম করা, এবং ওই অ্যালবামটা লাকিলি হিট করে যায়। যে হিট না করলে হয়তো ঠিক প্রফেশনালি এইভাবে এই সেক্টরে আসাটা হতো না আসলে। সো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। সেটা টার্নিং পয়েন্ট, ওটা আসলে 1989 সালের কথা। আমি তখন 3rd ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে। এখন অনেকেই বলছে যে আসলে সিডি আকারে অ্যালবাম খুব একটা করা হচ্ছে না বা করার সুযোগ নেই। এটা আপনি কি মনে করেন যে, এবং ইন্টারনেটে গান শোনার প্রবণতা বেড়ে গেছে, ইউটিউবে ভিডিও আকারে, এই যে একটা পরিবর্তন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে টেকনোলজিটাকে তো আর আসলে আটকায় রাখা যাবে না। যেমন শুধু আমাদের গানের ক্ষেত্রে যে ঘটেছে এই বিষয়টা তা না, কিন্তু রিসেন্টলি আমি বাইরে যে ঘুরতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, তখন কিন্তু আমি ওই যে অনেকগুলো পুরনো যে শপ, যেগুলো মিউজিক শপ, যেগুলো HMV, তারপর ভার্জিন, এগুলার কিন্তু আকার ছোট হয়ে এসেছে, অনেক অনেক ছোট। আগে যেরকম বড় স্পেস নিয়ে বিশাল বড় শপ ছিল, এরকম নাই কিন্তু। সব কিন্তু এই যে ইন্টারনেটে চলে গিয়েছে, যে ইন্টারনেট থেকে গান ডাউনলোড করে ইয়ে করে, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে। বাসায় দেখেন কারো কিন্তু আগের মতো, আগে একটা ক্যাসেট প্লেয়ার থাকতো, ক্যাসেট প্লেয়ারের পরে কিন্তু আসলো যে একটা সিডি প্লেয়ার থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তার আগে গ্রামোফোন ছিল, রেডিও ছিল, এখন কিন্তু কম্পিউটার, এবং কম্পিউটারেও আনফর্চুনেটলি এখন কিন্তু সিডি ড্রাইভ থাকে না, কিন্তু আরও স্মল এই যে ইয়েতে চলে আসছে, মেমোরি কার্ডে চলে আসছে। আর গান এখন সবাই শুনে কিন্তু ইয়েতে, এবং ইভেন নট অনলি সং, মানে টেলিভিশনের প্রোগ্রামগুলোও কিন্তু এখন ইয়েতে দেখে, মোবাইলে দেখে। তো এটা কিন্তু আমাদের এখানে তো শুরু হয়েছে, যে আমাদের লাস্ট যে অ্যালবামটা আমরা যে বললাম মিক্সড অ্যালবামে একটা গান করলাম প্রথমে, ওই অ্যালবামটা কিন্তু রিলিজ হয়েছে জিপি মিউজিক থেকে, গ্রামীণ ফোনের ইয়ে থেকে। এটা একটা নতুন পদ্ধতি শুরু হ্যাঁ, হয়েছে। অবশ্যই, কারণ আমি যে ডিভাইসে আমি গানটা শুনবো, সেই ডিভাইসের ধারে কাছে তো জিনিসটাকে এনে দিতে হবে, নাহলে আমি শুনবো কিভাবে? আমার বাসায় সিডি নাই, কিচ্ছু নাই, সিডিতে আমি একটা অ্যালবাম রিলিজ করলাম, একটা লোক কিনে নিয়ে শুনবে কোথায়?
সে আমার এই সিডি শোনার জন্য তো আলাদা কোনো ডিভাইস কিনবে না সে। সুতরাং সে যেহেতু মোবাইলে গান শুনে, মোবাইলের ধারে কাছে গানটা এনে দিতে হবে আমাকে। আসলে এটাকে বলা যায় যে যুগের যে বাস্তবতা সেটাকে হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই। এটা আসলে টেকনোলজি বিষয়টা এইভাবে মানে সব সময় এইভাবে এগিয়ে গিয়েছে। কারণ গ্রামোফোনটাও তো ইটস এ টেকনোলজির ছিল। তার আগে তো লোকজন এমনিতে নর্মালি লাইভ গানই শুনতো, অন্য কোনো সুযোগ ছিল বাড়িতে না। আসর বসতো, হ্যাঁ, বাড়িতে আসর বসতো বা রেডিওতে গান শুনতো। তারপর তো গ্রামোফোন আসলো, ক্যাসেট আসলো, ক্যাসেটের পরে সিডি আসলো, মাঝখানে টেপও ছিল, কিছুদিন বড় স্পুল ছিল। তো টেকনোলজিটা এখন আসলে এখানে চলে আসছে আর কি। অবশ্য ব্যবসায়িক দিক থেকে এবং অনেক দিক থেকে কিন্তু কিছুটা সমস্যা হয়েছে। ইটস এ ট্রানজিশনাল টাইম, ট্রানজিশনাল সময়টা এটা একটা সমস্যাটা হয়। সাময়িক হ্যাঁ, হয়তো বা দুঃসময় হ্যাঁ, কেটে এই যাবে। সময়টা কেটে যাবে অবশ্যই। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। গানের মানুষ আপনি, নিশ্চয়ই গান নিয়ে পরিকল্পনা আছে। তো আমার স্বপ্ন হলো যে আমাদের যে ট্রেডিশনাল যে গানের যে কন্টেন্ট বা যে এসেন্স যেটা আর কি, আমার মনে হয় সেটা ইন্টারন্যাশনালি নক করার মতো সব ধরনের কিন্তু এলিমেন্ট আমাদের গানের ভিতরে আছে। আমরা ওইটাকে আসলে প্রপারলি মার্কেটিং বা বলেন আর ব্র্যান্ডিং বলেন, সেটা কিন্তু আমরা করতে পারছি না। এটার জন্য কিছুটা ইকোনমিক্যাল কারণও জড়িত থাকতে পারে, বা হয়তো আমাদের প্যাশন অনেক কিছু এটার সাথে হয়তো কিছু কমতি থাকতে পারে। তো আমার স্বপ্ন বা ইচ্ছা হলো যে আমাদের এই গানগুলোকে আমরা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি, মানে নট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলতে যে বাইরে গিয়ে একটা প্রোগ্রাম করলাম, বাঙালি লোকজন আমাদের গান শুনতে আসলো, এইরকম না, কিন্তু যে বাংলাদেশের একটা গান, সেটা যদি Organized way হ্যাঁ তে নেয়া। লাম্বাডার মতো যদি একটা গান, সেটার তো লিরিক্স আমরা বুঝি না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই গানটা কিন্তু হিট। তো বাংলাদেশের একটা গান যদি এরকম আমরা হিট করতে পারি এবং সেখানে যদি আমার কোনো কন্ট্রিবিউশন থাকে, হয় না হয়তো আমি নাই গাইলাম, কিন্তু আমার যদি একটা কন্ট্রিবিউশন থাকে বা আমি যদি এটা একটা কাউকে হেল্প করে একটা কাজটা করাই দিতে পারি, তাতে আমি নিজেকে ধন্য মনে করবো আসলে। আমরা আশা করছি আপনার স্বপ্ন পূরণ হবে। সকলের সম্মিলিত চেষ্টায় বাংলা গান আরও বেশি সমৃদ্ধশালী হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।